নমস্কার বন্ধুরা, আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ অনার্স ফোর্থ সেমিস্টার বেঙ্গলি সিসিএইচ পেপারে সাজেশন দিচ্ছি। বন্ধুরা, সবচেয়ে টাফ পেপার রয়েছে বাংলা, যে ফোর্থ সেমিস্টারের যে অনার্স পেপারগুলো রয়েছে সবচেয়ে টাফ এটাই রয়েছে। আর এখান থেকে কী প্রশ্ন আসবে তা বলা মুশকিল। প্রতি বছর ভিন্ন ভিন্ন কোশ্চেন আসছে, তবে যেগুলো বলছি সেগুলো যদি ভালো করে পড়ো, যাই কোশ্চেন আসুক সেগুলো তোমরা অবশ্যই কমন পাবে। বন্ধুরা, এখানে মেঘনাদবধ কাব্য যে কোশ্চেনগুলো ইদানিং দেখা গেছে যে প্রতি বছর 1 থেকে 6 সর্গ পর্যন্ত প্রশ্ন আসছে। কোনো বছর প্রথম, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়, চতুর্থ, এরকম ভাবে। এবার পঞ্চম দ্বিতীয় আসেনি, পঞ্চম দ্বিতীয়টা কিন্তু ভালো করে পড়ে যাবে। সাথে যেগুলো স্টার দিয়ে দিয়েছি সেগুলো অবশ্যই পড়তে হবে। পঞ্চম দ্বিতীয়র বিষয়বস্তু ভালো করে পড়বে। বিষয়বস্তু জানা থাকলে নামকরণ অটোমেটিক্যালি তোমরা বানাতে পারবে। লাস্টে 2-3টে লাইন যোগ করলেই নামকরণ হয়ে যাবে। বিষয়বস্তুটা যদি জানা থাকে তার নামকরণ বিষয়বস্তুর উপরে ডিপেন্ড করে, তাই অসুবিধা নেই। পঞ্চম দ্বিতীয় ভালো করে পড়বে, চতুর্থ পঞ্চম দ্বিতীয় খুব ভালো করে পড়ে রাখবে। কারণ এভাবেই দেখা গেছে যে প্রথম দ্বিতীয় আসলো, তৃতীয় আসলো, তারপরে চতুর্থ, এরপরে ষষ্ঠ, পঞ্চম এবং দ্বিতীয় বাকি রয়েছে, ষষ্ঠ হয়ে গেছে। তো ভালো করে পড়বে স্টারগুলো। তো প্রথম প্রশ্ন দেখো, ইউনিট 1 থেকে প্রথম প্রশ্ন। তো মেঘনাদবধ কাব্য কতটা মহাকাব্যিক বৈশিষ্ট্য যুক্ত হয়েছে তা আলোচনা করে বুঝিয়ে দাও। খুবই গুরুত্বপূর্ণ। অথবা সাহিত্যিক মহাকাব্য হিসেবে মেঘনাদবধ কাব্যের সার্থকতা বিচার করো। মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গ অবলম্বনে চিত্রাঙ্গদা চরিত্রের শিল্পগত সার্থকতা আলোচনা করো। প্রাচীন মহাকাব্যকে উৎস হিসাবে গ্রহণ করলে 19 শতকীয় নবজাগরণ চেতনায় মেঘনাদবধ কাব্য উজ্জ্বল। প্রথম থেকে ষষ্ঠ স্বর্গ অবলম্বনে মন্তব্যটি যথার্থ বিচার করো। অথবা প্রাচ্য ও পাশ্চাত্যের পুরাণ ও সাহিত্যের কবি মধুসূদন দত্তের সাবলীল পদসঞ্চার কিভাবে মেঘনাদবধ কাব্যকে সমৃদ্ধ করেছে তা আলোচনা করো। মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গের কাব্য বৈচিত্র্য বিষয়বস্তু আলোচনা করো। পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, মেঘনাদবধ কাব্যের চতুর্থ স্বর্গের সংযোজনটা কত শিল্পসম্মত হয়েছে তা বিশ্লেষণ করো। আরেকবার বলে দিচ্ছি, স্টারগুলো ভালো করে পড়বে এবং পঞ্চম এবং দ্বিতীয়টা কোনো পরীক্ষায় আসেনি, এটা কিন্তু পড়ে রাখবে। বিষয়বস্তু নামকরণ। পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, মেঘনাদবধ কাব্যের চতুর্থ স্বর্গের নামকরণ কি? আর এখানে স্টারগুলোই ভালো করে পড়বে, কিন্তু স্টারগুলো ভালো করে পড়বে। মেঘনাদবধ কাব্যের তৃতীয় স্বর্গের নামকরণ কি যথাযোগ্য? তৃতীয় স্বর্গের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করো। প্রেমী প্রমীলাকে বীরাঙ্গনা করেছে যথার্থ বিচার করো। মেঘনাদবধ কাব্যের তৃতীয় স্বর্গ অবলম্বনে মন্তব্যটি বিচার করো। এটা ইনকমপ্লিট কোশ্চেন, কিন্তু এটা পড়ে রাখবে। এটা বিচার করা হবে, মন্তব্যটি বিচার করো। মেঘনাদবধ কাব্যের ষষ্ঠ স্বর্গের নাম কি? এই নামকরণ যথার্থ হয়েছে কিনা যুক্তি সহ বিশ্লেষণ করো। মধুসূদন দত্ত তার মেঘনাদবধ কাব্যে অশোক বনে সীতা ও সরমার যে চিত্রপট তুলে ধরেছে তা বর্ণনা দাও। 11 নম্বর, মেঘনাদবধ কাব্যের পঞ্চম স্বর্গে বর্ণিত হয়েছে রাঘব এবং রাবণীর পক্ষে যুদ্ধের উদ্বেগ কথা। কবির উপস্থাপন অনুযায়ী তা সংক্ষেপে আলোচনা করো। এটাই বিষয়বস্তু। এটাই কিন্তু শেষে যদি একটু যুক্ত করে উপরের আলোচনা থেকে বোঝা যায় যে এটাই নামকরণ যথাযথ হয়েছে, এটা যুক্ত করলেই এই বিষয়বস্তুটাই নামকরণ হয়ে যাবে। এই প্রশ্নটা পড়ে রাখবে। মেঘনাদবধ কাব্যের দ্বিতীয় স্বর্গ ব্যাখ্যা বিষয়বস্তু নামকরণ, এটা ভালো করে পড়বে। ব্যাখ্যা যেটা করছো সেটাই বিষয়বস্তু, এবং বিষয়বস্তুর সাথে যদি 2টো লাইন যোগ করো তো নামকরণ অটোমেটিক্যালি চলে আসবে। প্রধান বিষয় তাহলে কি হলো এখানে, এটা আমি একটু প্রধান বিষয়গুলো বলে দিচ্ছি। নামকরণ, বিষয়বস্তু, চরিত্র, এটা কিন্তু ভালো করে পড়বে। এইটাই কিন্তু প্রতিবারে নামকরণ আসছে, অথবা বিষয়বস্তু, অথবা চরিত্র আসছে। বিষয়বস্তু কোন কোনগুলো ভালো করে পড়বে, যেগুলো স্টার দিয়ে রেখেছি। আর এক্সট্রা হ্যাঁ, এই যে পঞ্চমটা কোনোদিন আসেনি পরীক্ষায়, এবং দ্বিতীয়টাও কিন্তু পরীক্ষায় কোনোদিন আসেনি। এটা কিন্তু বিষয়বস্তু পড়ে রাখা জরুরি। কারণ যদি কোশ্চেন যদি ভালো করে দেখো, সেখানে কিন্তু দেখো পরপর কোন সময় প্রথম, কোন সময় দ্বিতীয়, কোন সময় তৃতীয়, এভাবেও কোশ্চেন আসছে। চতুর্থ আসছে, ষষ্ঠ আসছে, হয়নি পঞ্চম আর দ্বিতীয় কিন্তু হয়নি পরীক্ষায়, তাই হয়তো আসতে পারে। দ্বিতীয় হচ্ছে একক 2 থেকে পড়বে, রবীন্দ্রনাথের সঞ্চয়িতা থেকে। রবীন্দ্রনাথের আরব্য কাব্যের অন্তর্গত ওরা কাজ করে কবিতায় কবি কাজের কথা বলেছেন, তাদের কাজের বর্ণনা দাও। তুমি বৃক্ষ আদি প্রাণ, তুমি বৃক্ষ আদি প্রাণ, এই উচ্চারণ রবীন্দ্রনাথের কোন কবিতায় আছে? বৃক্ষকে যুগ যুগান্তরের প্রতিনিধি হিসেবে এই কবিতায় যেভাবে আখ্যায়িত করা হয়েছে তা কবিতাটি অবলম্বনে ব্যাখ্যা করো। কালিদাসের মেঘদূত রবীন্দ্র মানস হইতে নব মেঘদূত রূপে বারে বারে আত্মপ্রকাশ করিয়াছে, আলোচনা করো। কালিদাসের প্রাচীন সৌন্দর্যময় জগতে কবির স্বপ্ন প্রয়াণ
কল্পনা কাব্যের স্বপ্ন নামের কবিতাটি আলোচনা করো। যেতে নাহি দিব কবিতায় জীবন প্রীতির সঙ্গে বিরহ চেতনার যে দ্বন্দ্ব উপস্থাপিত হয়েছে তার স্বরূপ বুঝিয়ে দাও। ইহাতে বর্ষার সমস্ত অন্তর্বেদনা নিত্যকালের ভাষায় লিখিত হইয়া গেছে। রবীন্দ্রনাথের মেঘদূত কবিতা অবলম্বনে আলোচনা করো। রবীন্দ্রনাথের গীতাঞ্জলির অন্তর্গত ভারত তীর্থ কবিতাটি আজও কিভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে তা আলোচনা করো। হেয়া কাব্যের কৃপণ কবিতার ভাববস্তু নিজের ভাষায় লেখো। বলাকা কাব্যের চঞ্চলা কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো। বৃক্ষবন্দনা কবিতা অনুসারে রবীন্দ্রনাথের পরিবেশ ভাবনার পরিচয় দাও। কালিদাসের প্রাচীন সৌন্দর্যময় জগতের কবির স্বল্প স্বপ্নপ্রয়াণ কল্পনা কাব্যের স্বপ্ন নামের কবিতাটি আলোচনা করো। এটা কিন্তু পূর্বে দেওয়া হয়ে গেছে। চঞ্চলা কবিতাটি গতি চেতনার অভিব্যক্তি কিভাবে কাব্যরূপ লাভ করেছে তা আলোচনা করো। জয়দত্ত প্রবল সাম্রাজ্যবাদীরা মানব ইতিহাস রচনা করে না, করে কর্মমুখর চলমান জনতা। ওরা কাজ করে কবিতার রবীন্দ্রনাথ এই সত্য কিভাবে উপস্থাপিত করেছেন আলোচনা করো। এটা বিষয়বস্তু ভালো করে পড়লেই হয়ে যাবে। তৃতীয় একক জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা। সুচেতনা কবিতায় কবির ইতিহাস চেতনার পরিচয় দাও। বনলতা সেন কবিতা অবলম্বনে কবির প্রেম চেতনার গূঢ় স্বরূপ পর্যালোচনা করো। শঙ্খমালা কবিতায় রূপকথার আবহে বিষণ্ণতার সুর কিভাবে নিত্য সত্যে উত্তীর্ণ হয়েছে তা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থের কবিতাগুলিতে অঙ্কিত হয়েছে চিরন্তন বাংলার চেনা মুখের প্রতিকৃতি। এই মন্তব্যের আলোকে বাংলার মুখ দেখিয়েছি কবিতাটির শিল্পরূপ বিচার করো। পরের প্রশ্ন, 8 বছর আগের একদিন কবিতায় কবির মৃত্যু চেতনার পরিচয় দাও। অদ্ভুত আধার এক কবিতায় উপস্থাপিত অন্ধকারের স্বরূপ ব্যাখ্যা করে কবির দৃষ্টিভঙ্গি পরিচয় দাও। বাংলার মুখ দেখিয়েছি কবিতায় কবি প্রকৃতির যে রূপ চিত্রিত করেছেন তা পরিচয় দাও। কবিতার অস্থির ভিতরে থাকবে ইতিহাস চেতনা এবং মর্মে থাকবে পরিচ্ছন্ন কালজ্ঞান। জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতাটির মধ্য দিয়ে তা আলোচনা করো। 8 বছর আগের একদিন কবিতায় জীবনানন্দ দাস যে বিপন্নতার ছবি তুলে ধরেছে তা বিশ্লেষণ করে দেখাও। এটা মনে আছে। যাই হোক, আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে। 8 বছর আগের একদিন কবিতা অবলম্বন করে এই বিপন্ন বিস্ময় কি তাৎপর্যে উন্নীত হয়ে উঠেছে তা আলোচনা করো। সেম কোশ্চেন 9 নম্বরের অর্থটা দেখে নেবে। পরে 10 নম্বর হচ্ছে বোধ কবিতায় কবি জীবনানন্দের মানব চেতনা কিভাবে অভিব্যক্ত হয়েছে তা সংক্ষেপে আলোচনা করো। দেখো, এখানে যা প্রশ্ন দিয়েছি বেশিরভাগ কিন্তু বিষয়বস্তু লিখলেই হয়ে যাচ্ছে। এই 10টা যে কোশ্চেন দিয়েছি এই 10টা কিন্তু বিষয়বস্তু লিখলেই কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। ভালো করে বিষয়বস্তুটা পড়বে। একক 4 একালের কবিতা সঞ্চয়ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত নির্বাচিত 12টি কবিতা। সংগতি কবিতায় কবি অমিয় চক্রবর্তীর আশাবাদী ভাবনার পরিচয় দাও। বাবরের প্রার্থনা কবিতায় কবি শঙ্কর ঘোষ ইতিহাসের সঙ্গে বাস্তবের যে সংমিশ্রণ ঘটেছেন তার পরিচয় দাও। অর্থটা তোমরা দেখে নেবে। প্রচ্ছন্ন স্বদেশ কবিতায় কবি বিষ্ণুদেব কোন স্বদেশ সত্তার অনুসন্ধান করেছেন তা ব্যাখ্যা করো। সুভাষ মুখোপাধ্যায় সুন্দর কবিতায় কবি সৌন্দর্য চেতনার মৌলিকতার পরিচয় দাও। সুন্দর কবিতার এই অর্থটা একটু দেখে নেবে কোশ্চেনটা। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় আমার ভারতবর্ষ কবিতায় ভারতবর্ষের যে বাস্তব রূপ ফুটিয়ে তুলেছেন তার পরিচয় দাও। আধুনিক কবি সুভাষ মুখোপাধ্যায় তার সুন্দর কবিতায় সুন্দরকে কিভাবে আবিষ্কার করেন তা আলোচনা করো। দুটো কিন্তু প্রায় সেম অ্যান্সার। কৃষ্ণা বসুর চাঁদ বণিকের ডিঙা কবিতায় কিভাবে মনসা মঙ্গল কাব্যের নবায়ন ঘটেছে কবিতাটি বিশ্লেষণ করে তা বোঝাও। যেন সমস্ত শরীর ভরে উদ্গত হয়ে উঠতে চায় অতল থেকে কোনো প্রার্থনা সকলের জন্য। শঙ্কর ঘোষের এই উক্তিটি বাবরের প্রার্থনা কবিতার অবলম্বনে আলোকপাত করো। 9 নম্বর হচ্ছে সুন্দর কবিতা অবলম্বনে সৌন্দর্য সম্বন্ধে কবি সুভাষ মুখোপাধ্যায় বিশেষ দৃষ্টিভঙ্গির পরিচয় দাও। এটা কিন্তু আগে যে কোশ্চেন দিয়েছিলাম সেম অ্যান্সার হবে, প্রায় সেম অ্যান্সার হবে। 9-4 কিন্তু সেম অ্যান্সার হবে। পরের প্রশ্ন, বাবরের প্রার্থনা কবিতায় ইতিহাসের প্রচ্ছদে সমকালীন জীবন সত্য কিভাবে প্রতিফলিত হয়েছে তা কবিতাটি অবলম্বনে আলোচনা করো। অমিয় চক্রবর্তীর সংগতি কবিতায় আশাবাদের ঝঙ্কার আলোচনা করো। মালতীবালা বালিকা বিদ্যালয়ের কবিতায় এক সাধারণ মেয়ের ট্র্যাজিক ভালোবাসার যে স্মৃতি রোমন্থন হয়েছে তার স্বরূপ ব্যাখ্যা করো। প্রতিটা বিষয়বস্তু কিন্তু পড়ে থাকলে প্রতিটা অ্যান্সারই দেওয়া পারবে তোমরা। 12খানা কোশ্চেন দেখে কিন্তু ভয় পেও না।
প্রতিটা কোশ্চেন দেখো এখানে হয়তো 12টা নয়, মাত্র 6টাই কিন্তু হবে, কারণ বেশিরভাগ কিন্তু বিষয়বস্তু লিখলে হয়ে যায়। বিশেষ করে এই কবি সুভাষ মুখোপাধ্যায়ের সুন্দর কবিতাটা বা আমার ভারতবর্ষ থেকে যে কোশ্চেন দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু বিষয়বস্তু জানলে পরেই অনায়াসে বানিয়ে তোমরা লিখতে পারবে। মান 5-এর জন্য এই প্রশ্নগুলো পড়ে রাখবে। যেগুলো মান 5-এর জন্য দিয়েছি, যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে সেগুলোই পড়ে যাও। এগুলো নিয়ে অতিরিক্ত কাটতে গেলে প্রচুর কোশ্চেন পড়তে হবে, শুধু প্রিভিয়াস ইয়ারের গুলোই দেখে যেও, এক্সট্রা কিন্তু করে যাবে না। এক্সট্রা করতে হলে অনেক করো, তবে কিন্তু সকল কোশ্চেন কমন পাবে। তাই সময় বাঁচিয়ে শুধু এগুলো করে যাবে, বাকি একটা হয়তো কমন পেলে বাকিগুলো কিন্তু বানিয়ে তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে। কারণ যদি পুরো কমন পেতে চাও 5 নম্বর, তাহলে এর থেকে এখানে 16টা আছে, হয়তো 32টা কোশ্চেন পড়ে গেলে হয়তো নাও কমন পেতে পারো। তাই 5 নম্বর প্রিভিয়াস ইয়ারের গুলো ভালো করে সলভ করে যাও, ভাগ্য ভালো থাকলে এখান থেকে কমন পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।